সদ্য বিয়ে করা বউকে রেখে ক্লাবে পরনারীদের সাথে কোমর দোলাচ্ছে স্বনামধন্য ব্যবসায়ী আনোয়ার খানের একমাত্র ছেলে সাফারাজ খান। ক্লাবের লাল নীল বাতি আর সফট মিউজিকের তালে তালে নাচছে সে। নাচতে নাচতে ক্লান্ত হয়ে সোফায় বসলো সাফারাজ। এক হাতে ওয়াইনের গ্লাস ধরে রাখা আর অন্য হাতে একটি মেয়েকে ধরে নিজের উড়ের উপর বসালো। মেয়েটি সাফারাজের গলা জড়িয়ে ধরে বলল, ও বেবি, আজকে না তোমার বাসর রাত, তাহলে বাসর না করে ক্লাবে কি করছো? মেয়েটির না নীলা, সে জানে সাফারাজ বিয়েটা করতে চায়নি, শুধু বাবার কথায় বাধ্য হয়ে করেছে। তাই তো আর একটু ঘি ঢেলে বলল, কেমন বাবা তোমার বেবি? যেখানে শত শত মেয়ে তোমার জন্য পাগল, সেখানে কোথাকার এক গাইয়া ভূতের সাথে জোর করে তোমার বিয়ে দিয়ে দিল। সাফারাজ বিরক্ত হয়। সে কিছুতেই চাইছিল না বিয়েটা করতে, তবুও করতে হয়েছে। তাই তো রাগে সদ্য বিয়ে করা বউয়ের মুখ না দেখেই ক্লাবে চলে এসেছে, যেখানে শত শত মেয়ে তার সাথে রাত কাটানোর জন্য পাগল, সেখানে বাবা একটা গাইয়া ভূতের সাথে বিয়ে করিয়ে দিল। নীলা বুঝলো সাফারাজ রেগে গেছে, তাই তো আর একটু ঘনিষ্ঠ হয়ে বসলো সাফারাজের সাথে। বেবি, তুমি এসব বাদ দাও তো, চলো আজকে রাতটা আমরা একান্তভাবে পার করি। বাঁকা হাসে সাফারাজ। সে বুঝতে পারছে নীলা কি বোঝাতে চেয়েছে। সাফারাজের কাছে এলো স্বাভাবিক। কত কত মেয়ে যেটা টাকার লোভে তার পিছনে ঘুরে, তার হিসেব নেই। আর মেয়েদের পিছনে ঘোরাতে সাফারাজেরও ভালো লাগে। এমন কত মেয়ের সাথেই সে ঘনিষ্ঠ সময় কাটিয়েছে। চলো ডার্লিং, আজকে রাত তোমার সাথে তোমার নাম বলি সাফারাজ মেয়েটার ধরে হেঁটে তার জন্য বরাদ্দকৃত ক্লাবের ভিআইপি রুমে গিয়ে যেতে লাগলো। এই রুমটা শুধু সাফারাজের জন্য, আর হবে না কেন? ক্লাবের পার্টি তো চলে সাফারাজের টাকাতেই। হুমায়রা জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। নামাজ শেষ হলে জায়নামাজ বাস করে রেখে দেওয়ালের ঘড়ির দিকে তাকায়। রাত এখন 2টা। ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে আছে সারা ঘরময়। আজকে এই ঘরে তার স্বামীর সাথে মিষ্টি মধুর আলাপ করার কথা ছিল, কিন্তু নিয়তি বিয়ের পর থেকে স্বামীর মুখটাও দেখেনি। হুমায়রা দীর্ঘ শ্বাস ফেলল। মনে পড়ে সাফারাজের সাথে বিয়ের ঘটনা। সাফারাজের বাবা আনোয়ার খানও হুমায়রার বাবা হামিদ চৌধুরীর বিজনেস পার্টনার ও ঘনিষ্ঠ বন্ধু। ছোট থেকেই সাফারাজ অন্যরকম। বড় হওয়ার সাথে সাথে খারাপ স্বভাবও বাড়াতে থাকে মায়ের আশকারাতে। আনোয়ার খান স্ত্রীর জন্য কখনো ছেলেকে শাসন করতে পারতেন না। ওনার স্ত্রী সবসময় বলতো, একটাই ছেলে আমার, এত এত সম্পত্তি তো ছেলের জন্যই করেছি। এখনকার ছেলে মেয়েরা এসব করে। আমার ছেলে যা ইচ্ছে তাই করো, তুমি কিছু বলবে না, খবরদার। আর কিছু বলতে পারতো না আনোয়ার খান। সাফারাজ ছোট্ট থেকেই দেখে এসেছে মা রাত বিরাতে পার্টি করে বাড়ি ফিরছে, উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করছে। তখন থেকেই সে প্রবাহিত হতে থাকে, আর সেই হতে থাকা তাকে একেবারে উচ্ছৃঙ্খল তৈরি করে। সারা রাত পার্টি, মেয়েদের সাথে রুম ডেট, বন্ধুদের সাথে মিলে ওয়াইন খাওয়া সব শুরু করলো। আনোয়ার সাহেব ভালো মেয়ে খুঁজতে থাকে, যে কিনা তার ছেলেকে ভালো পথে আনবে। এমন একটা মেয়ে যার ভিতরে দিনের আলো আছে। সে লক্ষ্য নিজের ঘনিষ্ঠ বন্ধু হামিদ চৌধুরীর কাছে হুমায়রার হাত চায়। হুমায়রা ছোট থেকেই পর্দা করত। নম্র ভদ্র একজন ধৈর্যশীল মেয়ে পারলে সেই পারবে তার ছেলেকে সঠিক পথে আনতে। কিন্তু হামিদ চৌধুরী কিছুতেই মানতে চায় না। তিনি জানে সাফারাজের চরিত্র সম্পর্কে, তাই তো নিজের একমাত্র আদরের কন্যাকে কিছুতেই এই জাহান্নামে দিতে রাজি হয় না। তখন আনোয়ার খান হুমায়রার কাছে ভিক্ষা চাইল। নরম মনের হুমায়রা রাজি হয় বিয়েতে। আল্লাহর উপর ভরসা করে মত দেয়, তার বাবাকে রাজি করায় বিয়েতে।
আজকেই ঘরোয়াভাবে তাদের বিয়ে হয়। বিয়ের আগে হুমায়রা সাফারাজের মুখ দেখেনি, এমনকি এখনো জানে না স্বামী তার দেখতে কেমন। ফোঁস করে শ্বাস ফেলে হুমায়রা দেখা যাক ভাগ্যে কি আছে। তার ভাবনার মাঝেই ঘরের দরজা মেলার আওয়াজ হয়। সেই আওয়াজ লক্ষ্য করে পিছনে তাকাই হুমায়রা। দেখতে পায় সাফারাজ হেলে দুলে ঘরে ঢুকছে। দেখি মনে হচ্ছে নেশা করে এসেছে। হুমায়রার সামনে এসে সাফারাজকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। কারো মিষ্টি স্বর শুনে ভ্রু কুঁচকে যায় সাফারাজের। চোখে ঘোলা দেখছে। কয়েকবার চোখ কুঁচকে তাকালো। এই মেয়ে, কে তুমি? হুমায়রা অবাক হয়েও হয় না। সে তো সব জানেই সাফারাজের ব্যাপারে, তাই মিষ্টি স্বরে বলল, যে আমি আপনার 3 কবুল বলা বউ। বউ কথাটা শুনে বিরক্ত হলো সাফারাজ। হুমায়রার সারা শরীরে চোখ বুলায়, যদিও তেমনভাবে অন্ধকারে দেখতে পাচ্ছে না, তবুও চাঁদের আলোয় যতটুকু বুঝলো মেয়েটা আগুন সুন্দরী। বাঁকা হাসে সাফারাজ। ও তাহলে দায়িত্ব পালন করো বলেই হুমায়রাকে ধাক্কা মেরে ফুলের বিছানে ফেলে দিল। হক চকিয়ে যায় হুমায়রা, তবুও নিজেকে সামলানোর চেষ্টা করছে। সাফারাজ তার স্বামী, তার সম্পূর্ণ হক আছে হুমায়রার উপর। সাফারাজ নিজের শরীরে বারবার ছেড়ে দেয় হুমায়রার উপর। তারপর নেশালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আগে সুরেশ রুম ডেট করছে? সাফারাজের কথায় এইবার অবাক হলো হুমায়রা। মনে মনে তওবা কাটলো। কি সব বলছেন? বুঝতে পারছো না? ন্যাকামো করো আমার সাথে। তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। টাকা দেখলে ছেলের পিছু ঘোরাঘুরি করো। হুমায়রা কিছু বলে না, সব সহ্য করতে থাকে। 18 বছর বয়সে কখনো কোনো বাইরের ছেলের সাথে কথা বলা তো দূরের থাক, পরপুরুষ আজ পর্যন্ত তাকে দেখেওনি। সেখানে নিজের স্বামীর মুখে এসব শুনতে হচ্ছে। হুমায়রা মনে মনে উপরওয়ালার কাছে ধৈর্য চায়। কি হলো বলো? যে আমি কখনো কোনো ছেলের সাথে দেখা করিনি। হুমায়রার কথা শুনে হাসে সাফারা। মেতে ওঠে তার। এই প্রথম কাছে একটি ছেলেকে আসতে দেখে লজ্জা ভয় সেটে যায় হুমায়রা, যতই স্বামী হোক পুরুষ তো। সাফারাজ একটু ছাড় দেয় না মেয়েটা। সারা রাত নিজের ভোরের দিকে হুমায়রার বুক ক্লান্ত হয়ে, আর হুমায়রা ব্যথা অশ্রু ঝরাতে থাকে। এ কেমন স্বামী সে কিনা নিজের খবর রাখে না। মনে মনে কিছুটা অভিমান হয় তার। ভোরে আজান দেওয়ার সাথে সাথে হুমায়রা কোনো মতে গায়ে কাপড় জড়িয়ে বাথরুমের দিকে হাঁটা দেয়। পারছে না, তবুও শত কষ্ট করে গোসল সেরে নামাজে দাঁড়ায়, রবের সাথে নিজের মনের কথা জানাতে। নামাজ শেষ করে খাটে এসে সাফারাজের মুখের দিকে তাকায়। কি নিষ্পাপ চেহারা, সাদা ফর্সা গায়ের রং, বলিষ্ঠ দেহে, তীরের মতো নাক, যেন এক রাজকুমার। হুমায়রা মনে মনে মাশাআল্লাহ আওড়া দেয়। তারপর মৃদু স্বরে ডাকতে থাকে সাফারাজকে, এই যে শুনছেন, ভোরে হয়ে গেল, উঠুন। অনেকক্ষণ ডাকাডাকি করেও লাভ হয় না, তাই শরীরে মৃদু ধাক্কা দিয়ে ডাকে। মাত্রই ঘুমিয়েছিল সাফারাজ। এত সকালে ওঠার অভ্যাস নেই তার, ফলে চোখ দুটো লাল হয়ে গেছে। দেখতে কি ভয়ানক দেখাচ্ছে। হুমায়রা ভয় পেল তার চোখের দিকে তাকিয়ে যদি কিছু বলে হুমায়রাকে। সাফারাজ নিজের সামনে মেয়েটিকে দেখে ভ্রু কুঁচকে নিল। কিছুতেই মনে করতে পারছে না এই মেয়েকে, তাই গম্ভীর কণ্ঠে বলল, কে তুমি? আমার ঘরে কি করছো? অবাক হলো হুমায়রা। কাল সারা তার সাথে কাটিয়েছে, এখন জিজ্ঞেস করছে কে তুমি? হুমায়রা মুখ ভেঙিয়ে বলল, আপনার বউ, যার সাথে কালকে ছিলেন। বউ বলাতে মনে পড়লো সে যে কালকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ে করেই তো ক্লাবে চলে গিয়েছিল। তারপর নীলার সাথে যখন রুমে প্রবেশ করে, তখন বাবা বারবার ফোন করে বাড়িতে আসতে বলে, তাই তো বাধ্য হয়ে তখনই বাড়িতে এসে পড়ছিল সাফারাজ। পরে কি হলো আর কিছু তেমন মনে নেই। উঠে গোসল করে নামাজ পড়তে যান। হুমায়রার কথায় ভ্রু কুঁচকে গেল সাফারাজের। তারপর বিরক্ত কণ্ঠে বলল, যাও তো এখান থেকে, এত ভোরে আমি গোসল করব না, ঘুমাতে দাও। নরে না হুমায়রা। আবারও বলো, গোসলের কাজ করতে করতে পারবেন না?
হুমায়রার কথার মানে বুঝে না তার স্বামী, তাই তো বললো, কি বললে? বলছি গোসল করে নামাজ পড়েন। সাফারাজ দাঁতে দাঁত চাপলো। এত কথা তার ভালো লাগছে না, মাথাটা ভার ভর লাগছে। একদম বউগিরি করতে আসবে না, ঘুমাতে দাও আমাকে। বলি আবার ঘুমানোর প্রস্তুতি নিলে হুমায়রা তার হাত ধরে। চমকে ওঠে সাফারাজ। মেয়েটার হাত কি নরম ও কোমল, যেন কোনো তোলা থেকে স্পর্শ করছে। যান না প্লিজ, অন্তত গোসলটা করে নিন। সাফারাজের কি হলো জানে না, বাধ্য হয়ে উঠে গোসল সেরে আবার ঘুমিয়ে পড়ল। হুমায়রা হতাশ হলো। যাক, একদিনে সে কিছু ঠিক করতে পারবে না, তাতে আরো বিগড়ে যাবে। সাফারাজকে আস্তে আস্তে ঠিক করতে হবে ভেবেই ঘর থেকে বেরিয়ে গেল। কিচেনে গিয়ে দু কাপ চা করলো। বাড়িটা অনেক বড়। তার শ্বশুর নামাজ পড়ে সোফায় বসেছে, শাশুড়ি এখনো নিজের ঘরে ঘুমাচ্ছে। বেলা 10টার আগে ওনার ঘুম ভাঙে না। হুমায়রা মিষ্টি স্বরে সালাম দিয়ে চায়ের কাপ শাশুড়িকে দিল। আনোয়ার খান এসে সালামের উত্তর দিয়ে কাপ হাতে নিল। মারে, তুই আবার ছেলেটাকে ভালো পথে আন। জানি তোর কষ্ট হবে, তবু একটু চেষ্টা করে দেখ। হুমায়রা মৃদু হেসে বলল, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হুমায়রার কথায় আনোয়ার খানের হৃদয়টা ভরে গেল খুশিতে। একটু আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। আনোয়ার খানের সাথে গল্প করতে করতে সকাল হয়ে যায়। তখন হুমায়রা এক কাপ কফি নিয়ে সাফারাজের ঘরের দিকে এগিয়ে যায়।